আপনি দেখেন 91-তে বিএনপি ক্ষমতা আসছে, 96-তে আবার আওয়ামী লীগ, আবার 2001-এ বিএনপি আসছে, 2008-এ আওয়ামী লীগ। তার মানে কি আপনি যদি পলিটিক্যাল দলগুলোর অ্যাক্টিভিটিস ধরেন তাহলে একটা টার্মের পর সেকেন্ড টার্ম তাকে অ্যালাউ করেনি, অল্টারনেটিভ হয়ে গেছে, তাতে দ্বিদলীয় ছিল। এখন আজকে যে জায়গাটায় আসছে 5ই আগস্টের পর তাদের ভিতরে ধারণা ছিল যে আমার প্রতিদ্বন্দ্বী নাই, নাম্বার 1। নাম্বার 2, আজকে যদি যে পর্যায়ে নির্বাচনটা হতে যাচ্ছে তাতে আমার কাছে মনে হয় দ্বিদলীয় শাসন ব্যবস্থার নাই, বরং একদলীয় একটা জায়গায় আমরা যাচ্ছি যদি ওইভাবে হয়। এখন সময়ের ব্যবধানে আমরা দেখলাম যে জামাতের যে মুভমেন্ট, জামাতের ডাকসু, জামাতের জাকসু দুইটা নির্বাচন হয়েছে, চাকসু রাকসু পেন্ডিং, প্লাস বিভিন্ন অ্যাক্টিভিটিস। এই যে আগে একটা কথা ছিল যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই কথাগুলো আর এখন কেউ বিশ্বাস করে না। আপনাকে শেষ কথা বলতে হবে, যেটা বলবেন ওটা ফাইনাল। এখন দেশ সেই জায়গায় নাই, এবং এই যে বিষয়গুলোর কারণে এখন মনে করেন যে কেউই স্থির হতে পারতেছে না যে একেবারে বিনা বাধায় আমরা চলে যাব, এই জায়গা থেকে কিছুটা সরে আসছে। 1, 2 নম্বর, কতগুলো বিষয় প্যারালাল চলতেছে। প্যারালাল বিষয়গুলো আরও তাদেরকে চিন্তিত করছে, এটা রেল লাইনের মতো সমান্তরাল গতিতে। একদিকে নির্বাচন, এটা একটা দিন তারিখ হয় নাই, বাট একটা হয়েছে, টাইম ফ্রেম হয়েছে, রোড ম্যাপ হয়েছে, হয়তো ডিসেম্বরে আসবে। আর পাশাপাশি চলতেছে সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে, জাতীয় পার্টির 14 দল বন্ধ করতে হবে, পিআর পদ্ধতির দাবি আছে, তারপরে লেভেল প্লেইং ফিল্ড আছে। এগুলো তো প্যারালাল চলতেছে, এবং প্যারালাল চলতেছে। আবার আরেক জায়গায় চলতেছে শাপলা আমাকে দিতে হবে, শাপলা না নিলে নির্বাচন হইতে দিব না। এইগুলো কিন্তু সব প্যারালাল চলতেছে। প্যারালাল যখন চলতেছে কোনোটা কিন্তু ফুল স্টপ হয় নাই, এবং সেই হিসাবে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পর যেই তোড়জোড় করে শুধুমাত্র নির্বাচনী আলাপ হবে, নির্বাচন নিয়ে কথা হবে, জনসভা নিয়ে কথা হবে, জনসংযোগ নিয়ে কথা হবে, আমরা কিন্তু সেটা দেখছি না। এই জন্য একটা কথা আছে যেটা বারবার যদি আমরা বলি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা আমি বলি না শুধু, আই ডু বিলিভ ইট, কিন্তু আপনি বলেন কিন্তু আপনি বিশ্বাস করেন না। কতগুলো বিষয় আছে। আমার প্রশ্ন ছিল যে বিএনপি আমাদের অস্বস্তি কেন? আপনি যখন আমেরিকা গিয়ে ইউনূস সাহেবের বক্তব্য শুনে জিয়াউর রহমানকে পাইলেন ওখানে, যখনই জিয়াউর রহমানকে তখন পাইলেন আপনি, তাহলে আপনি 44 বছর ধরে রাজনীতি করেন বা 40 বছর ধরে রাজনীতি করেন, আপনি কি আপনার দলের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি কাউকে দেখতে পান না? জিয়াকে তো বাংলাদেশের লোক রাজনীতির জন্য লাইক করে, তাহলে আপনি যদি এখন ইউনূস সাহেবের ভিতরে জিয়াকে দেখতে পান, তাহলে কি এত পক্ষান্তরে আপনি ইউনূসকে সাপোর্ট দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন? আবার আমি যখন এই দেশের মধ্যে আসি, ঢাকার মধ্যে যখন আসি, তখন কিন্তু আমরা আবার দেখি যে লন্ডন বিএনপি, ঢাকা বিএনপি। এখন আজকে ইউনূস সাহেবের সাথে সে সখ্যতা, প্লাস লন্ডনে যে সাক্ষাৎ হইলো, মিটিং হইলো, সেখান থেকে ইউনূস সাহেবের সাথে, খলিলুর রহমান সাহেবের সাথে তারেক জিয়া সাহেবের যে বৈঠক, তাতে মনে হইতেছে যে ফখরুল ইসলাম আলমগীর, লন্ডন বিএনপি, ইউনূস, কারণ ইউনূসের প্রতিছবি দেখতে পাচ্ছে, সেটা একটা। আমার কাছে মনে হয় বিএনপির ভিতরে কোনো বিভক্তি চলছে কিনা। যদি বিভক্তি চলে সেটাও তাদের জন্য ক্ষতির কারণ। সেই অর্থে বলছি যে এই সমস্ত কারণে তাদের যে নির্বাচনের যে গতিটা ছিল, সেই গতিতে কিছু ভাটা পড়ছে। এখন দেশ আমেরিকা থেকে ফেরত আসার পর তাদের যে বক্তব্য হবে, প্রেস কনফারেন্স হবে, তার যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তার সাথে আমরা মিলেলে বুঝতে পারবো যে আসলে তারা মানে গতিটা একই কায়দায় আছে কি না, গতি মন্থর হচ্ছে। কি বলবেন? নীলুফা আপার কথা যেটা আমি বুঝলাম, তাতে মনে হয় যে মনে করেন ছাত্রলীগের মধ্যেও জামাত আছে, বিএনপির মধ্যেও জামাত আছে। ওনার কথায় যেটা মনে হচ্ছে, যদি তারা সত্যি থাকে, এটা তো তাদের রাজনীতির পার্ট। রাজনীতি তো এটাই, রাজনীতিতে তো এভাবেই করবেন আপনি। আপনার কাজ প্রতিপক্ষরে কিভাবে কাবু করবেন। এই যে মানে এটার মানে হচ্ছে, যেমন ধরেন আপনি যত স্বচ্ছ থাকবেন, আপনার অভাব থাকতে পারে, কিন্তু আপনার সামনে মানুষ এসে হয়ে যাবে, কাবু হয়ে যাবে, আপনার সামনে অটোমেটিক কাবু হয়ে যাবে। এটা আল্লাহর তরফ থেকে হয়। এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আনলেন, আমি গত অনেক দিন ধরে সেই ডাকসু নির্বাচনের পর থেকে শুধু এই ব্যালট বেশি ছাপছে। এটা কি আপনার সেই ইলেকশনের দিনই কিন্তু জানছেন, এর আগে জানেন নাই? প্রমাণটা একটা ব্যাপার ছিল। না, আমি চ্যালেঞ্জ করছি না আপনাকে। তখন তো প্রমাণ পাওয়া যায় না, তখন বলা হয়েছে আন্দাজে, কিন্তু পরে ঠিক আছে, প্রমাণ হয়েছে এটা ইলেকশনের দিন, কারচুপি হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। আবার কিন্তু শুভেচ্ছাও জানাইছেন ফ্রম ডে ওয়ান। কেন চ্যালেঞ্জ করা হইল না যে আমরা পুনর্নির্বাচন চাই, এই নির্বাচনে কারচুপি হয়েছে? আপনি জিনিসটা একটা স্ট্যান্ডে আপনাকে থাকতে হবে। আজকাল দেশটা ওই জায়গায় নাই।
এখন এই যে ব্যালট ব্যালট বলতেছে, ইনফ্যাক্ট ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমি কেন বলছি যে ইউনিভার্সিটির নির্বাচনটা কিন্তু ইলেকশন কমিশন করেনি, তাদের ইলেকশন নিজস্ব কমিশন। তা তাদের নিজস্ব কমিশনে আপনি এখন রাষ্ট্রীয় লেভেলে ভয় পাচ্ছেন যে রাষ্ট্রের যে নির্বাচন সেটা তো ইউনিভার্সিটি এরা করবে না, এবং ওনাদেরই কথা ছিল যে রাষ্ট্রে এই জাতীয় লেভেলে এই নির্বাচনের কোনো প্রভাব পড়ে না, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে প্রভাব পড়তেছে ওনাদের কথা, সোশ্যাল মিডিয়ার কারণে হচ্ছে, যে কারণেই হোক। রাজ্জাকি ভাই এখানে একটু বলি, আসলে ঠিকই রয়েছে যে আমরা তো ডাকসু দুবার নির্বাচন দেখেছি, সেটাই রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওইভাবে প্রভাব পড়ে না। কারণ হলো পাবলিকের কাছে এত যেত না, একসময় তো বামপন্থীরা আমি মানি ডাকসুতে জিততো, কিন্তু জাতীয় রাজনীতি তাদের কোনো ভূমিকাই ছিল না। আমি মানি সেটা এখন সোশ্যাল মিডিয়ার কারণে না, সোশ্যাল মিডিয়ার কারণে না, সোশ্যাল মিডিয়ার কারণে তো হচ্ছে। আর তখন হয়তো কি সেটাও বলি আপনাকে, যখনই বড়দের কাছে আসতো ছাত্রত্ব ছাইরা, তখন তারাই বলতো বড়রা ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়, এইটা বইলেই ডোমিনেট করা হইতো। এই রিপোর্ট আমার কাছে আছে যে তুমি ভিপি ছিলা, ওটা ছাত্র রাজনীতি আর এটা জাতীয় রাজনীতি, এইভাবে ডোমিনেট করা হয়েছে। নাহলে অনেক মেধা বেরোয় আসতো, অনেক মেধা। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি কোনো দলকে ছোট করতেছি না, আমি জামাত করি না, শিবির করি না, পছন্দও করি না মনে করেন, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, কোনো সন্দেহ নাই, আমরা সবাই জানে। কিন্তু আপনি যদি বিগত 53 বছরের ডেটা আনেন, ছাত্র দল বলেন, তারপরে ছাত্র লীগ বলেন, তাদের সবটাই তো সভাপতি ছিল, জামাতেরও আনেন সভাপতি ছিল, আপনি জাস্ট এইগুলা খালি যাচাই করেন কার কি ব্যাকগ্রাউন্ড, কার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তাইলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনি ক্ষমতায় যান, ক্ষমতায় থাকেন, সেটা ভিন্ন কথা। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি টু থিংস। এখন যেই কথাটা উনি বললেন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে পপুলারিটির একটা সম্পর্ক আসে। পপুলারিটি যদি ব্যাপক থাকে, যেটা আপনি বললেন 5 আগস্ট মনে ছিল 90%, তো 90% লোক বাদ দিলাম, যদি 60, 40, 50%ও লোক মানে ফ্লো থাকে, তাইলে এইখানে ইঞ্জিনিয়ারিং শব্দটা আসে না, পপুলারিটি। এবং এই যে ডাউট ঢুকছে তাদের, এই ডাউট কিন্তু বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই ডাউটটা কিন্তু তাদের ঢুকছে, এবং ঢুকছে কেন? বিকজ আপনার আমলনামা আপনি জানেন, ওনার আমলনামা উনি জানেন, আমারটা আমি জানি। রাস্তায় গিয়ে কি বললাম, দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট রিয়েলিটিটা কিন্তু আমি জানি। সুতরাং নিজেরটা যখন নিজে জানেন এবং সেটা যখন অন্যের সাথে মিলিয়ে দেখেন, কম্পেয়ার করে, যে না হি ইজ ইন অ্যাডভান্টেজ পজিশন, এটা আপনাকে কুরে কুরে খাবে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে এখন সেটা রিকাভার কিভাবে। দেখেন, নির্বাচনী তৎপরতাটা যেভাবে করা দরকার, আমি কিন্তু সেভাবে দেখছি না। 2 নম্বর আরেকটা অ্যাডভান্টেজ হবে নির্বাচনে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বিএনপি কিন্তু একটা বিরাট দল, প্রত্যেকটা আসনে কিন্তু বিএনপির 3-4জন প্রার্থী আছে, এবং দলীয় শৃঙ্খলা তাদের কিছুটা নিয়ন্ত্রণ করা কষ্ট। কিন্তু জামাতের বেলায় আমি দেখছি, যাকে প্রার্থী দিবে বিনা দলিলে সেই প্রার্থী অ্যাবসোলুট, এবং অন্য সবাই দলমত নির্বিশেষে। কিন্তু বিএনপির বেলায় কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি, এটা আওয়ামী লীগের বেলায় হয়, 3-4জন প্রার্থী থেকে নমিনেশন তো পাবে একজন, যখন ওই একজন পায় তখন তার অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব এমন কষ্টদায়ক তার হয়, এত করলাম পারলাম না, সে তখন কিন্তু এরকম বহু লোকে মুখে মুখে বলবে, ভিতর ভেতর চিন্তা করবে, এ যদি একবার এমপি হয়ে যায় পরবর্তী এমপি পদ তার জন্য নিশ্চিত, কিন্তু এর যদি ডাউন করা যায় তাহলে নেক্সট ইলেকশনে আমার চান্স আসবে। এই যে একটা লড়াই, সেখানে দেখবেন যে একাধিক প্রার্থী থাকলে যাকে একজনকে দিলে বাকি 3জন ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু তাকে ড্যামেজ করার চেষ্টা করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা একটা ডিমেরিটস। আবার যদি তারা আসন বন্টন করে, অমুক দলের কিছু আসন দিলাম, তখন কি হবে, এই লোকগুলা কিন্তু অন্য দলের পক্ষে প্রচার অভিযান চালাবে, অথচ সে তাদের দলের নয়, যেটা আমার কাছে গণতন্ত্রের সাথে সম্পৃক্ত না। কারণ গণতন্ত্রে এমন কোনো কথা নাই যে আপনি সিট ছাড় দিয়ে অন্য লোকের দাঁড়া করাই দিবেন অন্য দলের, এবং সেখানে আপনার দলের লোক তার পক্ষে তার মার্কার জন্য প্রচার করবে, এটাও বেদনাদায়ক। ওই হিসাবে সামনের নির্বাচনে বিএনপির জন্য মারাত্মক চিন্তা ভাবনার ব্যাপার আছে, যে খুব সতর্কতার সাথে আগাইতে হবে কিভাবে ফেস করবে। কারণ যতটা ডিসিপ্লিন জামাত আছে, তার বোধহয় 5 ভাগের 1 ভাগ ডিসিপ্লিনও তাদের নাই। এটা একটা বিরাট আমি কিন্তু এটা সমালোচনা করছি না, তাদেরকে চিন্তা করতে হবে যে ঐক্যমত্যে কিভাবে আসবে, আভ্যন্তরীণ। পাশাপাশি যেটা আমরা দেখলাম, দেখা যাক, এই যে ইউএন সফর করে আসতেছে, ইউএন সফর করে আসার পর আমরা দেখব ফখরুল ইসলাম আলমগীর সাহেব সফর সম্পর্কে কি বলেন, তার সবগুলোই কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, এটা সাংঘাতিক চিন্তার বিষয়। সুতরাং এটা খেয়াল রাখতে হবে বিএনপির রাজনীতির জন্য। এটা কি দ্বন্দ্বের কারণে হচ্ছে নাকি একটি নতুন রাজনৈতিক কৌশল, কি বলবে?
আমি দুইটার কোনোটাই বলবো না, আমি বলবো যে ক্ষমতা নামে যে গোলকটা আছে সেইখানে যাওয়ার জন্য তারা এই কাজটা করছে, যে কোনোভাবেই হোক। তারা মনে করছে যে চাইলে আমরা আওয়ামী লীগকে হটিয়েছি, আমরা চাইলে বিএনপিকেও আমরা কুণ্ঠাসা করতে পারবো, আমরা চেষ্টা করি। এবং তাদের অতি উচ্চবিলাসিতা তাদের এই দ্বন্দ্ব জড়ানোর জন্য সৃষ্টি করেছে, আর কিছুই আমি মনে করি না। কারণ এই জায়গাটায় শুধুমাত্র ক্ষমতার জন্য তাদের চক্ষু লজ্জা বলতে যে শব্দটা থাকে, একদম তারা সেটা ফেলে দিয়েছে। তারা হ্যাঁ, এই যে যাদের কথাটা বলছে আমি তাদের কথা বলছি। এবং তারা কি করছে, তারা কিন্তু একটা নেগেটিভ তৈরি করছে বিভিন্নভাবে। আমি বলবো না কোনো দল ফেরেস্তা না, মানুষ মাত্রই তার ভুল আছে, শুদ্ধ আছে, বিএনপিও এর বাইরে না। কিন্তু যতটা না তার চেয়ে অনেক বেশি বিভিন্নভাবে প্রোপাগান্ডাগুলা এগিয়ে চলছে এবং ওই নেগেটিভের মধ্যে ফেলার জন্য তারা যার পণ্যই চেষ্টা করছে। বিএনপি চাঁদাবাজ, বিএনপি ধান্দাবাজ, বিএনপি এই করেছে, বিএনপি ওই করেছে, বিএনপি আসলে এরা ভালো থাকতে পারবে না, তারা ভালো থাকতে পারবে না। এই যে কথাগুলো বললে মানুষের মধ্যে ভীত সঞ্চার হয়, ভয়ের চোটে মানুষ বিকল্প জিনিস খুঁজে, সেই ভয়টাকে তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আমি বলবো না, যার পর নাই জীবনপণ চেষ্টা করছে। বিএনপি তৈরি করতে পারছে না কেন? বিএনপি কখনো মানুষের মানে নোংরামোগুলা নিয়ে কাজ করতে পারে না। আপনি কিছুক্ষণ আমি বলি বলতে হবে আমরা এই চাই, আমি বলি আপনি কিছুক্ষণ আগেই বলেছেন বিএনপি এটা পারছে না কেন, এটা হচ্ছে না কেন। তো বিএনপি নিজে করেও যেটা বলতে পারে না, আর না করলে কেউ না করলে তার নামে প্রোপাগান্ডা ছড়াবে বিএনপি, এই ধরনের রাজনীতি আমি অনেক বছর বিএনপি করি, আপনি জানেন, আমি এটা দেখি নাই। আমি এই বিএনপির প্রাথমিক সদস্য থেকে এখন আমি সেন্ট্রালের একটা সম্পাদক মণ্ডলীর সদস্য, সেইখানে আমি এত বছরেও, এবং আমি মাঠ ঘোরার কর্মী, আমি সমস্ত একদম তৃণমূল থেকে এই পর্যন্ত আসছি। আমি বিএনপি কখনো আমাকে এই ধরনের কোনো কিছু শিখিয়েছে বলেছে আমি এটা দেখি নাই। বরং বিএনপিকে কেউ কিছু চরমভাবে হেয় করার চেষ্টা করলে বিএনপি ওইখান থেকে যে দাঁড়াতে হয় সেটাও বিএনপির খোদ নেত্রী, আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে এই যে এতিমের 2 কোটি টাকার জন্য যেটা ব্যাংকে আছে 3 গুণ হয়েছে 4 গুণ হয়েছে, সেটার জন্য শেখ হাসিনা যে নেগেটিভ তৈরি করেছিল, যেভাবে তাকে টর্চার করেছে, যেভাবে তাকে জেল খাটিয়েছে, করোনা যদি না হতো তাহলে সে হাউস অ্যারেস্টও হতে পারতো না। ওই আপনার যেটা বলে যে পরিত্যক্ত একটা ভবনে তাকে রাখা হয়েছিল, সেইখানেও কিন্তু সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন শেখ হাসিনা পালিয়ে গেলেও উনাকে যখন আইন উপদেষ্টা যখন বিভিন্ন প্রশ্ন করলেন এই ব্যাপারে, এটা আমার কথা না, আইন উপদেষ্টার কথা, উনি কিন্তু একটা কথারও ওই ধরনের কোনো উত্তর দেন না। যে ধরনের কটূক্তি করলে অন্য মানুষটা খুশি হতো, এখানে তাকে কেউ দোষারোপ করতে পারতো না, কিন্তু মানুষ এটা জানার পরে ডাবল খুশি হয়েছে যে এই মানুষটা পারে না। তো যে নেত্রী এই জিনিসগুলো পারে না, তার কর্মীরা কিভাবে পারবে? এই জিনিসগুলো বিএনপির মধ্যে নাই। এখানে একটু দ্বিমত আছে। খালেদা জিয়ার কথা যে বললেন অ্যাবসলিউটলি যে উনি কাজটা করেছেন সেটা প্রশংসিত হয়েছে শেষ পর্যন্ত। এবং খালেদা জিয়া তো শেখ হাসিনা নয় যা তা বলে ফেলবেন, তার মর্যাদা বোধ, তার সম্মান বোধ, খালেদা জিয়ার দলটাও তাই, সম্পূর্ণ একটু আলাদা। কিন্তু রাজনৈতিক দলগুলো আপনাদের কর্মীদের বা মধ্যসারি নেতাদের কিছু কিছু বক্তব্য কিন্তু খালেদা জিয়ার আচরণ বা তার যে রাজনৈতিক দর্শন সেটার সাথে যায় না। কিছু কিছু স্লোগান দিচ্ছে, যা তা স্লোগান, আমি এখানে উচ্চারণ করতে পারছি না, এটা দলীয় একটা স্লোগান বানিয়ে ফেলার কেউ চেষ্টা করছে। আমি এখানে উচ্চারণযোগ্য না এমন স্লোগান, উচ্চারণযোগ্য নয়, অন্য দলের আরো বেশি, অনেক হাজার গুণ বেশি, লক্ষ গুণ বেশি। আমি সবসময় একটা কথা বলছি, শুরুতে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, অন্য দল কি করলো সেটা আপনার সেকেন্ড ফেজে দেখবেন, আমি কি করলাম সেটা তো আগে দেখা দরকার। জি, এখন প্রশ্নটা যেটা হলো যে বিএনপির ব্যাপারে আমাদের উদ্বেগটা কোন জায়গায়, সেটা হলো এটা জিয়াউর রহমানের দল, এটা হলো খালেদা জিয়ার দল। কিন্তু বিএনপি বারবার যে প্রশ্নটা উঠেছে, অনেকে প্রশ্ন তুলেছেন যে বিএনপি কি সরে আসলো তার মূল জায়গা থেকে? না, আমি আপনাকে এটার উত্তরটা দেই এরকম, বিএনপি একটা অনেক বড় দল, অন্যদের যে কারো এরকম একটা বড় দল সংগঠিত করা ভীষণ ভীষণ কঠিন কাজ। মানুষ তো রহস্যজনক জীব, মানুষ, প্রত্যেকটা মানুষ, সেইখানে এতগুলো মানুষ এবং নিয়ে কাজ করা, এবং বিএনপি একটা উদারনৈতিক দল,
অনেক কিছু বিএনপি, আমরা যারা বিএনপি করি, ধরেন আমি বাই বর্ন বিএনপি, আমি বিএনপির অনেক বদনাম করি। আমি বলি আমি বিএনপির অনেক বদনাম করি। বিএনপি আজও অবধি আমাকে বলে নাই তুমি এই কথাটা বলেছো কেন। সেই উদাহরণটা আছে এই দলের মধ্যে। এটা একটা উদারনৈতিক দল। সেই উদারনৈতিক দলে আপনার মনে করেন যে দুই একজন যখন উল্টাপাল্টা বলে ফেলে, বিএনপি হয়তো ওইভাবে খোঁজ নিতে পারে না। কিন্তু বিএনপি যখন সাফার করে, সিরিয়াস সাফার করে, যেমন ধরেন আপনার বিএনপির 2 জনের মধ্যে একজন খুন হয়ে গেল পুরান ঢাকায়, হ্যাঁ, সেটা ব্যবসা সংক্রান্ত, যেটাই হোক, জমি জমা সংক্রান্ত অনেক কিছুই হয়, ভাই ভাই হয় না, বাপে ছেলেতে হয় না, স্বামী স্ত্রীতে হয় না, যতটা খাতির থাকার কথা একটা স্বামী স্ত্রীর, যখন ঝগড়া হয় তখন মনে হয় যে এর চেয়ে খারাপ লোক বোধহয় দুনিয়াতে নাই। 2 জন 2 জনকে সেম হিসেবে সাব্যস্ত করে। তো সেই মানুষ আমরা একসাথে একটা দল করি, সেই দলের যে প্রত্যেকেই একই মাপের পরিমাপ করা যাবে তা কিন্তু না, তা কিন্তু না। আগে ছিল না, আগে না থাকার কিছু কারণ ছিল। আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাহ্যিকভাবে শক্তিশালী ছিলেন, দলটাকে সরাসরি নিয়ন্ত্রণ করতেন। জনাব তারেক রহমান সাহেব উনি দেশে ছিলেন, একটা ধরনের কথা। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, উনি এগুলা ডিল খুব কম করেন। যিনি রাজনীতি করেন, এখন আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, উনি যোজন যোজন দূরে অবস্থান করেন। এবং হঠাৎ করে একটা সরকারের চেঞ্জ হয়ে গেছে অনেকের এটার জন্য। যেমন করোনা যখন হয়েছে তখন কিন্তু মানুষ বলেছে এই করোনা মানুষের গতিপথ চেঞ্জ করে দিয়েছে। আসলেই তাই দিয়েছে। ধনী গরিব হয়েছে, গরিব ধনী হয়েছে, অনেক রকম গতিপথ চেঞ্জ হয়েছে। ঠিক তেমন করোনা যখন চলে যায় 3 মাস পরে মানুষ ভুলে গিয়েছে, কিন্তু গতিপথ থেকে এখনো কিন্তু 3-4-5 বছর হয়ে গেছে, তারা কিন্তু উঠে দাঁড়াতে পারে নাই। তো সেই জায়গায় আপনার রাজনীতিও তাই। 1 বছরে যে ঘটনাটা 15.5 বছরের যে স্বৈরাচারের পতন হওয়াতে যে গতিপথগুলো চেঞ্জ হয়ে গেছে, সেই গতিপথ চেঞ্জ হওয়ার জন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে। অন্য 5 বছর, 2 বছর, 3 বছরের এনভায়রনমেন্ট আর 2024-25 এনভায়রনমেন্ট কিন্তু এক না। এইখানে অনেকেই যে কথা বলতে পারতো না সে গলা খুলে কথা বলে, সে একটু বেশিই কথা বলে। যারা 15 বছর কথা বলতে পারে নাই তারা হঠাৎ করে কথা বলা শিখে এত বেশি কথা বলে যে ব্যালেন্স হারিয়ে ফেলে। তো এই ব্যালেন্স হারানো গেলেই আপনার রাজনীতিতে সমস্যা হয়, টানাপোড়েন হয়। সেই টানাপোড়েন সামলাতে গেলেই আপনার রাজনীতির আপ এবং ডাউন হয়। এই আপ এবং ডাউনের মধ্যে সামনে নির্বাচনে একজন এক জায়গায় ডাউন করছে তো আরেকজন আপ করছে, একজন এক জায়গায় আপ করছে তো আরেকজন ডাউন করছে। এখন এই আপ ডাউনের হিসাবে শেষ হিসাবটা বোঝা যাবে একটা নির্বাচন পাওয়ার পরে। নির্বাচনে গেলে অনেকেই দেখা গেছে যে আপনি 2 বার ছক্কা ফেলছে লুডো খেলতে বসে, সে মনে করছে আমি ফার্স্ট হয়ে গেছি, কিন্তু শেষ টাইমে যে 8 বার 10 বার 20 বার ছক্কা ফেলতে পারে সেই কিন্তু ফার্স্ট হয়ে যায়। তো আমরা কিন্তু এরকম অনেক ক্ষেত্রে খেলার যে দেখেছি, ঠিক একই জীবনটাও এরকম। আবনা রাজ্জাকি যে কথাটা বলছিলেন সেটা হলো যে দলের নিয়ন্ত্রণটা নেই, এরকম একটা অভিযোগ উনি তুলেছিলেন। ওই যে আমি আপনাকে বললাম যে 24-এ যে ঘটনাটা ঘটবে নির্বাচনে, আমি বলি 24-এ যে ঘটনাটা ঘটবে সেটা অনেকের মধ্যে ছিল না। প্রতিদিনই তো বাগে খায় রাখাল বালকের, কিন্তু একদিন সত্যিই বাগে খাইছে, সেদিন খাওয়ার পরে বোঝা গেছে। আর আবহাওয়ানাথ সাহেব যে কথাটা বলছেন সেটা উনি, আমি মনে করি উনি অনেকটাই কারেক্ট বলছেন। এই কারণে যে বিএনপির 4-5 জন করে প্রার্থী আছে, অস্বীকার করার মতো না। অনেক দিনের জ্যাম পড়ে গেছে। জ্যামটা হলো 4টা ইলেকশন বিএনপি করে নাই বললে, করতে পারে নাই বললেই চলে। এর মধ্যে আবার ধরেন 18 নির্বাচনে কিন্তু 4 জন 5 জনকে মনোনয়ন দিতে হয়েছে। কেন? একজন যদি তার মামলার কারণে আউট হয়ে যায় আরেকজন যেন ধরে, আরেকজন যদি আউট হয়ে যায়, এমনও অনেকখানে আছে 3 জন 4 জন আউট হয়ে গেছে। তো এই যে এই কারণগুলোর জন্য মানুষের মধ্যে এক ধরনের নতুন আশা সঞ্চয় হয়েছে এবং মনে করে যে আমি যদি ওকে ফেলে দিতে পারি, ওকে যদি কুপঘাত করতে পারি, আমি তাহলে হেড, আমি তাহলে সবকিছু। তো এই চিন্তা করাতে, এই চিন্তার কারণে এখন যে যা মতো বলছে, আমার মনে হয় যে একটা সময় যখন নমিনেশন দিবে তখন হয়তো বা আপনার কিছু হলে একটা জায়গায় আসবে, তারা বুঝতে পারবে। এবং আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে প্রত্যেকের, ওই যে সেনাপ্রধান বলেছিলেন না যে দেশের অবস্থাটা এখন যেমন, আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না। কাদা ছুড়াছুড়ি করলে এমনও হতে পারে দেশের সার্বভৌমত্বের চরমভাবে ক্ষতি হতে পারে, বিঘ্নিত হতে পারে। ঠিক আমিও এই কথাটাই বলবো রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এবং নিজের দল তো অবশ্যই, যে যদি বেশি কিছু হয়ে যায় তাহলে কিন্তু লস হলে প্রত্যেকেরই লস হবে। একজনের, আপনি যে করেন নাই আপনার লস হবে। যখন নগরে আগুন লাগে দেবালয় কিন্তু রক্ষা পায় না।
আবু হানা রাজ্জাকী, বিএনপি জামাত এই যে দ্বন্দ্ব, এই যে বিরোধ, সেটাই আমি বলছি। এটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের দোষের জন্য তো রাজনৈতিক সুবিধা তৈরি করে দিচ্ছে, কি বলবেন? নীলুফা আপার বেশ কিছু কথা বলছেন, জি জি, আমি সেগুলো দ্বিমত করছি না। আমি তার দলের স্বার্থে একটা বিরাট সংকট তাদের আছে। এক নম্বর, বেগম খালেদা জিয়া যে ধরনের মহিলা ছিলেন, যে ব্যক্তিত্ব সম্পন্ন, উনি ইনফ্যাক্ট আর পারবেন না। উনি তার শারীরিক অসুস্থতা, এটা নিয়ে কোনো ইয়ে নেই। তারেক জিয়া দেশে নাই, ভার্চুয়ালি মেইন ম্যান ফখরুল ইসলাম আলমগীর। এরকম একটা টার্মোয়েল সিচুয়েশনে, যেখানে আমি বললাম নির্বাচন এবং দাবি দাওয়া প্যারালাল চলতেছে, সেখানে আজকে 10-15 দিন যে ওনারা অ্যাবসেন্স, এটা কিন্তু আমি এই মুহূর্তে বিএনপির জন্য খুব ভালো কিছু না। সালাউদ্দিন আহমদ সাহেব তো দেশে রয়েছেন, সালাউদ্দিন সাহেব একটা মূল ভূমিকা রাখছেন। মূল ভূমিকা যদি উনি রেখে থাকেন, তাহলে তো আমরা এই নেতৃত্বের যে সংকটের কথাটা হইল, এই কথাটা আসতো না অলিখিতভাবে। 2 নম্বর, এই যে দ্বন্দ্ব নাকি নতুন কৌশল, যেটা জামাতের কথা বললেন, বিষয়টা হচ্ছে আমি মনে করি যে জামাতের কাছে সবাই ব্যবহার করতে গেছে টাইম টু টাইম। কারণ এরশাদ বিরোধী আন্দোলনের সময় 3 দল কিন্তু জামাতকে সাথে নিছে। এরশাদ যে দলটা ছিল, সে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না, কিন্তু তাকে সরানোর জন্য স্বাধীনতা বিরোধী শক্তিকে কাজে লাগাইছে। আবার নির্বাচনের সময় স্বাধীনতা বিরোধী শক্তির কাজে লাগিয়ে মন্ত্রীও বানাইছে। আবার তাকে ছুড়ে দিচ্ছেন কেন? সেটা দ্বন্দ্ব না। আমার সামনে যে বললাম দ্বিদলীয় থেকে এখন এক দলে আসছি, সুতরাং আমার তাকে দরকার নাই। আমার যেহেতু দরকার নাই, সুতরাং তুমি রাজাকার। আবার দরকার হলে রাজাকার না, ঘ্রাণ পাবো। এটা কমন, আমরা দেখে আসছি, আমি বানাইয়া বলছি না। 3 নম্বর একটা কথা বলছে, এই যে বলছেন যে রাজনীতির অংশ, এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিএনপি একটা বিশাল বড় দল, ইউটিউবে আপনি পারছেন না কেন? 1। 2, তাদেরটা এত এফেক্টিভ হচ্ছে কেন আপনাদের বিরুদ্ধে? আপনাদের দল বড়, আমি তো 5000 ইউটিউব চ্যানেল ডেইলি চালানো উচিত ওনাদের। আমি তাদের পক্ষে বলছি, চালানো উচিত। এখন প্রশ্ন হচ্ছে, সবার যদি একই রকম গন্ধ থাকে, জনগণ ডিসাইড করে কোনটা অ্যাকসেপ্ট করে। ও আপনিও দোষী, এও দোষী, আমিও দোষী, কিন্তু সবাই মিলে বলতেছে আমিই শুধু দোষী। এইটা যদি আমি কাটাইতে না পারি, এটা আমার ব্যর্থতা। সুতরাং আপনার যে দোষ হয়েছে, এটা কাটানোর দিতে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার এই মিডিয়া সেল, এগুলিকে খুব বড় করেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যে বিএনপির স্বার্থে বলতেছি, এই যে 4-5জন প্রার্থী আছে, এক একটা বিরাট প্রবলেম হবে। ফর গডস সে, আপনাদের নিজের গঠনতন্ত্রে লেখা নেন, প্রধানমন্ত্রী 1 লোক 2 বার হোক, কিন্তু এমপি একবারের বেশি কেউ হইতে পারবেন না। এটা যদি আপনি ঢুকাই দেন, তাইলে পরে নির্বাচনের সময় ভাববো যে এইবার ফরিদ সাহেব এমপি হইতেছে, পরের বার আমি হব। গঠনতন্ত্রে ঢুকান, নিয়ন্ত্রণ হবে। আর যদি আপনি মনে করেন যে না, এই প্রচুর চাপ আসবে, এর ভিতরে আমি দিব, কোন বেনিফিট নিয়ে আমি কাকে দিব, এই চিন্তা মাথায় থাকে, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। গঠনতন্ত্রে ঢুকাই দেন, একবার যিনি এমপি হবেন তিনি আবার এমপি হতে পারবেন, বা আর সুযোগ নাই, একবারই এমপি হবেন। কারণ একটা বড় দল, যোগ্য লোকের অভাব নাই। আমি বলছি, মাঠ নিয়ন্ত্রণের জন্য আপনি গঠনতন্ত্রে এটা ঢুকাইতে পারেন। এবং এইরকম অনেকগুলো, যেমন বিএনপি 31 দফা বলে, এটা সংবিধান নিয়ে আপনি কুস্তি লড়তেছেন কেন? নির্বাচন কমিশন নিয়ে কুস্তি লড়তেছেন কেন? আপনার গঠনতন্ত্রে আপনি ঢুকাই দেন না, তাহলে সলভ হয়ে যায় এবং দলের নিয়ন্ত্রণ খুব সহজ হবে। এটা যে শুধুমাত্র আপনি প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবেন না, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার দলের নিয়ম ফিরে আসবে গঠনতন্ত্রে যখন। মূলত যে এই যে দ্বন্দ্বটা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের দোষরা লাভবান হচ্ছে, কি মনে করবে? আমি এই মুহূর্তে মনে করি না, কারণ আওয়ামী লীগের যে অবস্থানটা আছে, তাতে যে এই দ্বন্দ্বে আওয়ামী লীগ লাভবান হবে তা না। আওয়ামী লীগ লাভবান হতে পারে আপনি পিয়ার পদ্ধতিতে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, জাতীয় পার্টি তো তাদেরই দোষর, আওয়ামী লীগের। আমি সেটাই বলছি, কিন্তু জাতীয় পার্টির নির্বাচনের পক্ষে কথা বলছে অনেকে। সেটাই তো বলছি, এই লড়াইগুলো তো প্যারালাল চলছে। সুতরাং আপনি নির্বাচনটা যে খুব স্মুথলি করবেন, কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি তো সবাই নির্বাচনমুখী না। একদিকে নির্বাচন, আরেকদিকে দাবি দেওয়া, কিন্তু দাবি দেওয়া তো এখন পর্যন্ত ছাড় দেয় নাই। আবার নির্বাচন কমিশনের বিষয়ে যে আলাপগুলো হচ্ছে, সেটা হবে পরবর্তী নির্বাচনের পর 2 বছরের মধ্যে বাস্তবায়ন। আবার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আলাপ হচ্ছে, নিম্ন কক্ষ পিয়ার চলবে না, উচ্চ, মানে গাছে কাঁঠাল গোফে তেল। আমার প্রশ্নটা ছিল যে আসলে এই যে ফ্যাসিস্ট বিরোধী শক্তি, গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যেভাবে নেমেছে, এতে তো লাভবান হচ্ছে আসলে ফ্যাসিস্ট পন্থীরা এবং তাদের দোসররা। এখন আপনি যদি ওইটা বলেন যে ফ্যাসিস্টের লাভবান হচ্ছে, সেখানেই প্রশ্নটা আসে যে আপনার এইবারের নির্বাচনে জনগণ একটা জায়গায় যাবে, কোনগুলা? যেই জনগণগুলা দলবিহীন জনগণ তো অলওয়েজ ইলেকশনে ফ্যাক্টর। আপনি কোন দল শুধুমাত্র তার দলীয় ভোট দিয়ে ক্ষমতায় যেতে পারে নাই, দলবিহীন ভোট লাগবে। এবং দলবিহীন যারা ভোটার,
তারা কিন্তু পরিষ্কার জুলাই চেতনার পক্ষে। এখন যে সমস্ত দলের বক্তব্য জুলাই চেতনার বিপক্ষে গেছে, সেটা মানে আপনি বলবেন আপনি জুলাই চেতনার পক্ষে, উনি জুলাই চেতনার পক্ষে, আমি জুলাই চেতনার পক্ষে, আমরা সব জুলাই চেতনার পক্ষে। কিন্তু ভোটারের কাছে ঘটনাটা 15 বছর আগের কাহিনী না, 15 মাস আগের কাহিনী। সুতরাং দে উইল ডিসাইড, তারা যাকে মনে করবে যে জুলাই পক্ষে, জুলাই চেতনার পক্ষে যাকে মনে করবে, ভোট যাওয়ার সম্ভাবনা সেখানে অনেক বেশি। এই কারণে দুইটা দল কিন্তু এই দেশের লোকের কাছে পরীক্ষিত, এই দুইটা দল পরীক্ষিত। এখন এক্সট্রা জাজমেন্ট আসবে জুলাই চেতনার পক্ষের শক্তি। সুতরাং সব দলকে আমি বলবো, আপনি আপনাকে প্রমাণ করেন যে আপনি জুলাই চেতনার পক্ষের। কারণ জুলাই চেতনার পক্ষে যেমন রাষ্ট্রপতি ক্ষমতায় রয়েছে, সেটা বিবেচনায় নিবে কেন থাকলো, কার কারণে থাকলো। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে বলা হয়েছিল জনগণ সিদ্ধান্ত নিবে, এটাও ভোটাররা চিন্তায় নিবে যে কোন কারণে আটকাইলো। জাতীয় পার্টি থামাইতে বলতে মানে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, এগুলো সব বিবেচনায় যাবে। সুতরাং সামনের নির্বাচন একটা টাফ একটা ব্যাপার হবে, নট সো ইজি। জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। রাজনীতিবিদদেরকে মানে স্বচ্ছ প্রমাণ করতে হবে ভোটারের কাছে।